আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দারুল আমান ইন্টারন্যাশনাল একাডেমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাসের আলোচ্যসূচি ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, দ্য পার্টস অফ স্পিচ। যদি তুমি পার্টস অফ স্পিচটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে ধরে নাও তুমি ইংলিশ গ্রামারের 50% কমপ্লিট করে ফেলেছো। পার্টস অফ স্পিচ ইংলিশ গ্রামারের অনেক বড় একটা অধ্যায়। এটা সাধারণত একটি ক্লাসে শেষ করা সম্ভব না, এটার জন্য আলাদা আলাদা ক্লাস দরকার। কিন্তু আজকের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো যত সহজ সরল আর সাবলীল ভাষায় উপস্থাপন করা যায় সেই চেষ্টাই করব। তাহলে চলো শুরু করা যাক। যদি আমরা অর্থগত দিক থেকে বিবেচনা করি তাহলে পার্টস অর্থ অংশসমূহ আর স্পিচ অর্থ বাক্য। সাধারণত বাক্যের অংশগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ। যেমন ধরো আমি যদি একটা সেন্টেন্স লিখি, হি ইজ এ বয়, এখানে কয়টা অংশ আছে দেখো তো, 1 2 3 4। এই 4টা অংশই কোনো না কোনো একটা পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে যাবে। যদি এর সাথে আমরা আরও ওয়ার্ড, যত ওয়ার্ডই লেখো না কেন, সেটা পার্টস অফ স্পিচের মধ্যে কোনো না কোনো পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে যাবে। তাহলে আমরা আরও সহজভাবে বলতে পারি বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। সাধারণত 8 প্রকারের পার্টস অফ স্পিচ হয়ে থাকে। সেগুলো হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেটিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। সাধারণত নাউনটা অনেক গুরুত্বপূর্ণ। তুমি যদি নাউনটা ভালোভাবে ক্যাপচার করতে পারো তাহলে মনে করো অন্যান্য পার্টস অফ স্পিচগুলো আইডেন্টিফাই করতে তোমার খুব একটা পরিশ্রম হবে না বা কষ্টও হবে না। সাধারণত বাক্যে ব্যবহৃত কোনো একটা শব্দ নাউন হবে, প্রোনাউন হবে, অ্যাডজেটিভ হবে, অ্যাডভার্ব হবে না কোন পার্টস অফ স্পিচ হবে, এটা সাধারণত বাক্যে ব্যবহৃত শব্দের অবস্থানের উপর নির্ভর করবে। যেমন ধরো যদি একটা উদাহরণ দেওয়া যায়, আই ড্রিঙ্ক ওয়াটার, আর এখানে যদি লিখি ওয়াটার দ্য গার্ডেন। এখন দেখো এই ওয়াটার আর এই ওয়াটার দুইটার পজিশন কিন্তু আলাদা। এখানে দেখো আই ড্রিঙ্ক ওয়াটার, ওয়াটার একটা বস্তুকে বোঝাচ্ছে, তার মানে এটা একটা নাউন। সাধারণত যে ওয়ার্ড দ্বারা কোনো নাম বোঝায়, যে কোনো কিছুর নাম বোঝালে সেটা নাউন। আর এখানে দেখো এখানেও আছে ওয়াটার, দুইটা শব্দ কিন্তু দেখতে একই রকম, কিন্তু দেখো এদের অবস্থানটা এবার দেখো। অর্থগত দিক থেকে যদি বিবেচনা করো, আই ড্রিঙ্ক ওয়াটার অর্থাৎ আমি পানি পান করি, এখানে পানিটা একটা বস্তুর নাম বোঝাতে, তাহলে কি এটা একটা নাউন। আবার দেখো ওয়াটার দ্য গার্ডেন মানে বাগানে পানি দাও, এখানে পানি দিতে কিন্তু শক্তি খরচ হয় বা একটা কাজ বোঝাচ্ছে, তাহলে এটা একটা ভার্ব। তাহলে দেখো একই রকম দেখতে দুইটা শব্দ, কিন্তু অবস্থানের কারণে একটা নাউন আর একটা ভার্ব। ঠিক এইরকমভাবে যদি আমরা আরও একটা উদাহরণ দেই তাহলে আর একটু পরিষ্কার হবে। আই গো টু মার্কেট, আর এখানে লিখলাম দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এখন এই গো আর এই গো, এটা দেখো এর সাবজেক্টটা হচ্ছে প্রোনাউন আই। এখন এই প্রোনাউনটা একে আশ্রয় নিয়ে বাক্যটা কমপ্লিট করছে। আই গো টু মার্কেট, আমি মার্কেটে যাই, তাহলে যাওয়াটা কিন্তু একটা কাজ, এটা একটা ভার্ব। আর এখানে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, সাধারণত একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নাও, যদি আর্টিকেল অর্থাৎ এ অ্যান্ড দি এরপর যদি একটা সিঙ্গেল কোনো ওয়ার্ড থাকে সেটা সরাসরি নাউনের পর্যায়ে চলে যাবে, তাহলে এখানে গোটা হচ্ছে নাউন। তাহলে দেখো দেখতে দুইটা একই রকম শব্দ, কিন্তু তাদের অবস্থানের ভিত্তিতে কোনোটা নাউন হয়ে গেল, কোনোটা ভার্ব হয়ে গেল। তাহলে বিষয়টা আশা করি বুঝতে পারছো, কোনো একটা বাক্যে ব্যবহৃত কোনো একটা শব্দ সেটা নাউন হবে, প্রোনাউন হবে, অ্যাডজেটিভ হবে না অ্যাডভার্ব হবে, সেটা সম্পূর্ণই নির্ভর করবে তার বাক্যে শব্দের অবস্থানের উপর। এখন দেখো পূর্বেই বলেছি এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে নাউনটা অনেক গুরুত্বপূর্ণ একটা পার্টস অফ স্পিচ। যদি এটা তুমি খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারো তাহলে অন্যান্য পার্টস অফ স্পিচগুলা তোমার খুঁজে বের করতে বা আইডেন্টিফাই করতে খুবই সহজ হয়ে যাবে। নাউন সাধারণত কোনো কিছুর নামকে বোঝায়। মনে করো এই পৃথিবীতে তুমি যত কিছুর একটা নাম দিতে পারো, সেটা হতে পারে কোনো ব্যক্তির নাম, কোনো একটা স্থানের নাম, কোনো একটা বস্তুর নাম, কোনো একটা ফলের নাম, কোনো একটা মাছের নাম,
যেটাই বলো না কেন, কোনো কিছুর একটা নাম দিলেই বা নাম হলেই সেটা নাউন হয়ে যাবে। নাউন সাধারণত 5 প্রকার হয়। এটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখো প্রপার নাউন আর কমন নাউন, প্রথমে আমরা এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করি। যেহেতু আমাদের বোর্ডেও জায়গার অবস্থার খুব একটা বেশি নাই, তার কারণে আমরা প্রথমে যে দুইটার মধ্যে যোগসূত্র আছে সেটা নিয়ে আগে আলোচনা করব। যেমন ধরো আমরা যদি বেশ কয়েকটা উদাহরণ দেই, এখানে কয়েকজন বালকের নাম লিখলাম, রহিম, জামাল, কামাল। এখানে কয়েকটা মেয়ের নাম লিখলাম, তমা, জান্নাতুল, নদী। আর এখানে লিখলাম কয়েকটা ফলের নাম, ম্যাঙ্গো, অ্যাপল, ব্যানানা। তাহলে দেখো এখানে রহিম একজনের নাম, জামাল একজনের নাম, কামাল একজনের নাম। এখন এই তিনজন একসাথে আছে, তুমি যদি সুনির্দিষ্টভাবে কাউকে ডাকো, কামাল এদিকে আসো তো, তখন কিন্তু কামালই আসবে, রহিম বা জামাল আসবে না। তাহলে একটা সুনির্দিষ্টতা, অর্থাৎ যে নাউন দ্বারা কোনো সুনির্দিষ্টতা বোঝায় সেটাই হচ্ছে প্রপার নাউন। আবার দেখো যদি এই রহিম, জামাল, কামাল যদি বলি রহিম একজন বালক, জামাল একজন বালক, কামাল একজন বালক, তাহলে তিনজনের কিন্তু বিষয়টা, নামটা কিন্তু একটা সাধারণে চলে আসলো, একই রকম, সবাই বালক। তাহলে আমরা যদি এখানে বয় লিখি তাহলে কি ভুল হবে? তাহলে এই প্রত্যেকেই কিন্তু বয় হয়ে গেল, রহিম ইজ এ বয়, জামাল ইজ এ বয়, কামাল ইজ এ বয়, তাহলে বয়টা তাদের সাধারণ নাম। আবার এখানে দেখো তমা, জান্নাতুল, নদী, তিনটাই কিন্তু কোনো একটা মেয়ের নাম বোঝাচ্ছে। এবং যখন ডাকবো জান্নাতুল উঠে দাঁড়াও, তখন কিন্তু জান্নাতুল উঠে দাঁড়াবে একটা সুনির্দিষ্টভাবে, অন্য কোনো মেয়ে কিন্তু উঠে দাঁড়াবে না। অর্থাৎ কিন্তু এখানে তিনজনই কিন্তু মেয়ে। যদি আমরা লিখি তমা ইজ এ গার্ল, জান্নাতুল ইজ এ গার্ল, নদী ইজ এ গার্ল, তাহলে কিন্তু ভুল হবে না। তাহলে ওদের, কারণ এগুলা হচ্ছে তাদের সাধারণ নাম। আবার এখানে দেখো প্রত্যেকটাই ফল এবং আলাদা আলাদা একটা মানে আমরা ম্যাঙ্গোটাও চিনি সুনির্দিষ্টভাবে, অ্যাপেলটাও চিনি, ব্যানানাটাও চিনি। তাহলে এটাকে যদি লিখি আমরা ফ্রুট, তাহলে হয়ে গেল কি সকল ফলের একটা সাধারণ নাম। তাহলে এবার আশা করি বুঝতে পারছো, সুনির্দিষ্টভাবে বোঝালে সেটা হচ্ছে প্রপার নাউন, সুনির্দিষ্ট এবং এককভাবে বোঝাতে হবে সেটা হচ্ছে প্রপার নাউন। অর্থাৎ এখানে যেগুলো লিখছি সেগুলো হচ্ছে প্রপার নাউন, আর এগুলো হচ্ছে কমন নাউন, অর্থাৎ জাতিবাচক নাম। তাহলে দেখো প্রপার নাউন আর কমন নাউন নিয়ে আমরা যদি এখন বিশ্লেষণ করি, তাহলে দেখবো প্রপার নাউন বলতে বোঝায় একটা বিশেষ নাম, সাধারণত সুনির্দিষ্ট করে বোঝায়। আর প্রপার নাউনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রপার নাউন বাক্যের যেখানেই বসুক না কেন সেটা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে। আর কমন নাউন, কমন নাউন বলতে সাধারণত একই জাতের বা একই জাতীয় ব্যক্তি বা বস্তু সাধারণ নামকে বোঝায়। তাহলে আশা করি প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে আইডেন্টিফাই করতে তোমাদের খুব একটা কষ্ট হবে না। তারপর একটা আছে হচ্ছে তোমার কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন বলতে সাধারণত সমষ্টিবাচক নামকে বোঝায়, কিন্তু তাদের একটা একই বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে। যেমন ধরো একটা যদি উদাহরণ দিই, ক্লাস, ক্লাস, এই ক্লাসটা কি একজন বা একজনকে দিয়ে সম্ভব? দুইজনকে দিয়েও তেমন একটা পসিবল না বা কষ্টসাধ্য। এখন ক্লাস বলতে বোঝায় কয়েকজন ছাত্রর সমষ্টি। যেমন ক্লাস 5, ক্লাস 5-এ 25 জন স্টুডেন্ট আছে, এগুলো হচ্ছে 25 জন স্টুডেন্ট, সবাই শর্ত কি প্রত্যেকেই স্টুডেন্ট। এই 25 জনের সবাই একই বৈশিষ্ট্য সম্পন্ন, তাদের একটা পরিচয় কি প্রত্যেকেই স্টুডেন্ট। তাহলে কি একই বৈশিষ্ট্য সম্পন্ন কয়েকজনের সমষ্টি হচ্ছে একটা ক্লাস, আমরা তার নাম দিলাম কি ক্লাস। তাহলে ক্লাস বলতে এবার আমরা বুঝতে পারছি আশা করি, ক্লাস বলতে কয়েকজন একই বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায়। যদি আমরা এখানে লিখি তোমার আর্মি, আর্মি বলতে বোঝায় একই বৈশিষ্ট্য সম্পন্ন বেশ কয়েকজন সৈন্য। আর্মি বলতে আমাদের বিশাল মানে একটা সৈন্যর কথা মনে পড়ে যাবে, বা আমাদের সামনে চোখের সামনে ভেসে উঠবে বিশাল একটা বাহিনী, এবং প্রত্যেকে একই বৈশিষ্ট্য সম্পন্ন। তাদের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি তাদের একটা নির্দিষ্ট বডি স্ট্রাকচার থাকতে হবে, ঠিক আছে? প্রত্যেকের একটা আলাদা বডি স্ট্রাকচার আছে, যেমন 5 ফুট 5 ইঞ্চি সর্বনিম্ন হতে হবে,
তার নিচে হলে সে আর্মি হতে পারবে না, তাদের কি একটা বৈশিষ্ট্য আছে। তাহলে কি বলতে বোঝাচ্ছে, আবার দেখো যদি আমরা বান্ডিল লিখি, ধরো অনেকগুলা লাঠির সমন্বয়ে একটা বান্ডিল তৈরি করলাম, বৈশিষ্ট্য কি প্রত্যেকটাই লাঠি, প্রত্যেকেরই কিন্তু একটা বৈশিষ্ট্য কি লাঠি, প্রত্যেকটা বৈশিষ্ট্য লাঠির সমন্বয়ে একটা বান্ডিল তৈরি হয়েছে। এরকম যদি বেশ কয়েকটা কালেকটিভ নাউন আছে, তাহলে আমরা বুঝতে পারছি কালেকটিভ নাউন বলতে একই জাতীয় ব্যক্তি বা বস্তুর এককভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিভাবে বোঝায়, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন বেশ কয়েকটা যদি আমরা উদাহরণ দেই, তার মধ্যে পড়বে হচ্ছে পুলিশ, পুলিশ, তারপরে কি নেভি, তারপরে কি আমরা লিখতে পারি হচ্ছে গ্রুপ, ক্রাউড অর্থাৎ জনতা, তারপরে এইগুলা দেখো, এখন এগুলা কিন্তু একই বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি বা বস্তু সমষ্টিকে বোঝায়। লাঠিটা কি, লাঠি দ্বারা বান্ডিল, প্রত্যেকটাই লাঠি, একটা বৈশিষ্ট্যকে প্রত্যেকটাই লাঠি। আর্মি বলতে কি একটা বডি স্ট্রাকচার সম্পূর্ণ বেশ কয়েকজন একটা সাধারণ, মানে প্রত্যেকেই একই বৈশিষ্ট্য সম্পন্ন বা ব্যক্তির সমন্বয় কি আর্মি, এভাবে। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে কালেকটিভ নাউন বলতে সাধারণত একই জাতীয় ব্যক্তি বা বস্তুর বা একই বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায়। তারপরে আছে কি ম্যাটেরিয়াল নাউন। সাধারণত ম্যাটেরিয়াল নাউনের বাংলা অর্থ হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। সাধারণত কোনো একটি পদার্থের সম্পূর্ণ অংশকে অখণ্ডভাবে বোঝাবে এবং সেই বস্তু থেকে উৎপাদিত কোনো পণ্যকে বোঝাবে না। যেমন ধরো আমরা যদি উদাহরণ দেই, বস্তুবাচক বিশেষ্য কি আয়রন, আয়রন তো একটা লোহা, তাই না, আয়রন মানে লোহা, এটা একটা বস্তুকে বোঝাচ্ছে, তাহলে এটা একটা ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের বেশ কয়েকটা বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে জানব। যেমন আয়রন মানে লোহা, এখন এই আয়রন থেকে যদি আমরা উইন্ডো তৈরি করি অর্থাৎ জানালা তৈরি করি, সেটাও তো একটা বস্তুই, তাই না। আবার ধরো তৈরি করলাম কি কি মানে কি চাবি, অর্থাৎ আয়রন দ্বারা এই দুইটা বস্তু তৈরি করলাম। আবার দেখো আমরা গোল্ড, গোল্ড কি, গোল্ড মানে হচ্ছে সোনা, সোনা দিয়ে ধরো আমরা রিং তৈরি করলাম। তাহলে কি এবার বিষয়টা লক্ষ্য করো, আমি প্রথমে সংজ্ঞাতে বলছিলাম ম্যাটেরিয়াল নাউন বলতে সাধারণত বস্তুবাচক বিশেষ্যকে বোঝায়, বা যে সাধারণত কোনো একটা পদার্থের সম্পূর্ণ অংশকে অখণ্ডভাবে বোঝাবে, কিন্তু ওই বস্তু থেকে উৎপাদিত কোনো বস্তুকে বোঝাবে না। যেমন ধরো আয়রন, সাধারণত ম্যাটেরিয়াল নাউন একটা বৈশিষ্ট্য হচ্ছে ম্যাটেরিয়াল নাউন তোমার প্রকৃতিতে এমনিতেই পাওয়া যায়, ঠিক আছে, আর সেইগুলো পরিবর্তিত রূপ করে আমরা অনেক কিছু তৈরি করি। আর ম্যাটেরিয়াল নাউনকে সাধারণত দেখা যায়, ধরা যায়, ছোঁয়াও যায়, কিন্তু গণনা করা যায় না। আমরা কি বলতে পারবো একটা লোহা, দুইটা লোহা, তিনটা লোহা, একটা সোনা, দুইটা সোনা, তিনটা সোনা, কিন্তু হ্যাঁ একটা নির্দিষ্ট পরিমাপ ওজন করতে পারবো, যেমন 1 কেজি লোহা, 2 কেজি লোহা, 3 কেজি লোহা, 5 কেজি লোহা, 10 কেজি লোহা। এখন বিষয়টা হচ্ছে প্রকৃতি থেকে যে বস্তুগুলো আমরা পেলাম সরাসরি, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এগুলা কি, যেমন আয়রন, গোল্ড, দুইটা কিন্তু প্রকৃতি থেকেই পাওয়া যায়, কিন্তু এই প্রকৃতি থেকে মানুষ সংগ্রহ করে যখন এইগুলা থেকে একটা বস্তু তৈরি করবে, সেগুলা আর ম্যাটেরিয়াল নাউনের মধ্যে থাকবে না, সেগুলো হয়ে যাবে কি কমন নাউন। তাহলে এগুলা কি ম্যাটেরিয়াল নাউন। আর এটা কি কমন নাউন। তাহলে আশা করি বুঝতে পারছো, ম্যাটেরিয়াল নাউন সাধারণত গণনা করা যায় না, পরিমাপ করা যায়। আর ম্যাটেরিয়াল নাউনের আরেকটা বিষয় হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের কোনো সময় প্লুরাল ফর্ম হয় না, সব সময় সিঙ্গুলার ফর্মে থাকে। তাহলে যাকে আশ্রয় করে কোনো বস্তু তৈরি করা হয় সেটা হচ্ছে কি, অর্থাৎ যে বস্তুকে যাকে দ্বারা কোনো বস্তু তৈরি করা হয় সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর যে বস্তুগুলো তৈরি করা হয় সেগুলো হচ্ছে কমন নাউন। আশা করি বুঝতে পারছো। এর আমরা ম্যাটেরিয়াল নাউন আমরা আরও কিছু উদাহরণ দিতে পারি, যেমন ধরো গ্যাস, ওয়াটার,
এগুলো সাধারণত প্রকৃতি থেকেই পাওয়া যায়, এয়ার, এগুলা প্রকৃতি থেকেই পাওয়া যায়, এগুলো হচ্ছে, আর এগুলার কোনো সময় প্লুরাল ফর্মও হয় না, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, পরের যেটা আছে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণত ভাববাচক, কোনো ব্যক্তি বা বস্তুর ভাববাচক বা গুণবাচক বিশেষ্যকে বোঝায়। যেমন ধরো হ্যাপিনেস, ব্রেভারি, স্যাডনেস, এগুলা ম্যাটেরিয়াল নাউন সাধারণত বলতে বোঝায় ভাববাচক বা গুণবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউনের বৈশিষ্ট্য হচ্ছে ম্যাটেরিয়াল নাউনকে আমরা দেখতে পারি না, ধরতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। যেমন আবার গণনাও করতে পারি, যেমন হ্যাপিনেস, হ্যাপিকে আমরা গণনা করতে পারবো, দেখতে পারবো, ছুঁতে পারবো, কিন্তু অনুভব করতে পারবো। ঠিক সেই রকমই যে নাউনগুলোকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, গণনা করা যায় না, কিন্তু অনুভব করা যায়, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আশা করি নাউন সম্পর্কে তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা নাউনকে পেলাম, নাউন প্রধানত 5 প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনকে আবার গণনার দিক থেকে 2 ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। কাউন্ট মানে হচ্ছে গণনা, অর্থাৎ যে নাউনগুলো গণনা করা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। যেমন ধরো, আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম হয়। যেমন ধরো বয়, গার্ল, ক্যাট, এগুলাকে আমরা গণনা করতে পারবো না, অবশ্যই গণনা করতে পারবো। 1টা বিড়াল, 2টা বিড়াল, 3টা বিড়াল, 4টা বিড়াল, 5টা বিড়াল, এগুলো আমরা গণনা করতে পারবো। যে আবার এগুলার প্লুরাল ফর্ম আছে, যেমন বয়ের প্লুরাল ফর্ম হচ্ছে বয়েস, গার্লের গার্লস, ক্যাটের ক্যাটস, এগুলা হচ্ছে কাউন্টেবল নাউন। সাধারণত প্রপার নাউন, কমন নাউন আর কালেকটিভ নাউন, এই 3টা হচ্ছে কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন বলতে বোঝায় যে নাউনগুলোকে গণনা করা যায় না, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন ধরো ওয়াটার, তারপরে এয়ার, গ্যাস, উড, এগুলা কি তুমি গণনা করতে পারবা? এগুলা কখনো গণনা করতে পারবা না, আর এগুলার প্লুরাল ফর্মও নাই। ঠিক আছে, দেখো কখনো দেখছো প্লুরাল ফর্ম আছে, ওয়াটার্স আছে, কোথাও দেখছো কখনো? ওয়াটার্স হয় না, আবার এয়ারসও হয় না, আবার গ্যাসও হয় না, ডবল এস হয়ে যায়। তারপর আবার কি? উড, উডসও হয় না। তাহলে আশা করি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়েছে। এবার দেখো আমরা প্রোনাউন সম্পর্কে জানবো। সাধারণত নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রোনাউন। যদি আমরা বেশ কিছু উদাহরণ দেই তাহলে দেখো, হুইচ ইজ ইয়োর পেন, দিস পেন ইজ মাইন, that is my pen। তারপর আমরা এখানে লিখলাম কি? রহিম ইজ এ বয়। তারপরের লাইন লিখলাম কি? হি ইজ স্মার্ট। এখন দেখো, রহিম ইজ এ বয়, হি ইজ স্মার্ট। প্রথমে কি বললাম? রহিম, রহিম একজন নাম, তাই না? পরে বললাম কি? রহিম একজন বালক, সে সুদর্শন। প্রথমে বললাম রহিম, পরে বললাম সে। তাহলে নাউনের পরিবর্তে, রহিমের পরিবর্তে লিখলাম কি? হি। অর্থাৎ আমরা প্রথমেই বলছি নাউনের পরিবর্তে যেই ওয়ার্ডটাই বসুক না কেন সেটা প্রোনাউন হয়ে যাবে। তাহলে এখানে কি? হিটা হচ্ছে প্রোনাউন। আবার দেখো, হুইচ ইজ ইয়োর পেন, হুইচ ইজ ইয়োর পেন, এখানে পেনটা কি? পেনটা হচ্ছে একটা নাউন। আগেই বলছি নাউনের আগে যেই ওয়ার্ডই বসুক না কেন, একটা সিঙ্গেল ওয়ার্ড বসলে সেটা অ্যাজিটিভ হয়ে যাবে। এখন আমাদেরকে যখনই এই অ্যাজিটিভ হয়ে যাবে তখন আমাদেরকে এই 2টা মিলে ধরো সুবিধার জন্য
একটা ওয়ার্ড ধরে নিবা, ইওর পেন মানে তোমার কলম, তোমার কলম। এখানে পরের প্রশ্ন আছে যে তোমার কলম, তাহলে কি এটা নাউন হয়ে গেছে। আর এখানে বাকি আছে কি হুইচ, দেখাচ্ছে কোন কলম, আমার কলম। হুইচ ইজ ইওর পেন, তোমার কলম। আমি তো কোনটি জিজ্ঞেস করতে, কোনটি, কোনটি বলতে কি এখানে এখন পেনের পরিবর্তে চলে আসছে কি কোনটি, তাহলে এটা প্রোনাউন। আবার দেখো দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন, এটা আমার কলম। এখন দেখো পেন, পেনের আগে কি আছে, দিস আছে। নাউনের আগে যেই ওয়ার্ডটাই থাকুক না কেন সেটা অ্যাজিটিভ হয়ে যাবে। তাহলে আমরা এখন এই দুইটাকে একসাথে ধরতে পারি, দিস পেন এই পেন, মাইন আমার, আমার মানে এখানে ধরো আমার নামটাই দিয়ে দিলাম, আমার, আমার বলতে কিন্তু আমাকেই বোঝাচ্ছে তাই না, ধরো আমার নামটাই দিয়ে দিলাম, তাহলে আমার পরিবর্তে ব্যবহৃত হয়েছে কি মাইন, তাহলে এটা হচ্ছে প্রোনাউন। আবার এখানে দেখো দ্যাট ইজ মাই পেন, এখানে পেন আছে, পেনের পরিবর্তে কি পেনের আগে মাই বসছে, এটা এখন অ্যাজিটিভ হয়েছে, মাই পেন আমার কলম, আমার কলম। এখানে দ্যাট ইজ মাই পেন, আমার কলম, ওইটি আমি দেখাচ্ছি ওইটি, অর্থাৎ আমার কলমের পরিবর্তে দেখাচ্ছি ওইটি, তাহলে এখানে কি হলো, দ্যাট হচ্ছে প্রোনাউন হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি শুধু এটুকু মনে রাখবা, নাউনের পরিবর্তে যেই ওয়ার্ডটাই ব্যবহৃত হোক না কেন সেটা প্রোনাউন হয়ে যাবে। আর অ্যাডজেটিভ সাধারণত আমরা বললাম, আগেই বলছি যে কোন নাউনের পূর্বে একটা সিঙ্গেল ওয়ার্ড থাকলেই সেটা অ্যাডজেটিভ হয়ে যাবে, বা প্রিপোজিশনের অর্থাৎ তোমার আর্টিকেল এ এন ও দি এর উপরে যদি দুইটা ওয়ার্ড থাকে, একদম শেষেরটা হবে নাউন, তার আগেরটা হবে অ্যাডজেটিভ। যেমন ধরো যদি একটা উদাহরণ দেই, হি ইজ এ গুড বয়, তারপর লিখলাম ইট ইজ এ নাইস পেন। এখন দেখো এটা সাধারণত একটা আর্টিকেল, এটা আমরা সবাই জানি, এ এন ও দিকে আর্টিকেল বলে। এখন দেখো তোমার আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড বসছে, এখন আমরা ডান দিক থেকে ধরতে ধরতে আসি, অর্থাৎ বয়টা হচ্ছে নাউন। আমরা বলছি আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা হবে নাউন আর দ্বিতীয়টা হবে কি অ্যাডজেটিভ, তাহলে এটা কিন্তু এখন অ্যাডজেটিভ। আবার এটাও দেখো পেন নাউন, আর্টিকেল পর দুইটা শব্দ, আর এটা হচ্ছে নাইস, অর্থাৎ এটা এখন অ্যাডজেটিভ। আশা করি বুঝতে পারছো। আর অ্যাডজেটিভ বলতে সাধারণত বোঝায় যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ বোঝাবে সেটা অ্যাডজেটিভ হয়ে যাবে। অর্থাৎ অ্যাডজেটিভ সাধারণত নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি একটা বক্তব্য বা ধারণা দেয়। যেমন ধরো আমরা লিখতে পারি হি ইজ স্মার্ট, তারপরে লিখতে পারি শি ইজ বিউটিফুল, তারপর লিখতে পারি ইট ইজ এ কিউট ক্যাট। তাহলে দেখো এখন হিটাকে একটা প্রোনাউন তাই না, হিটা সাধারণত কোনো একটা ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, তাহলে হি প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত ধারণা দিচ্ছে কি স্মার্ট, সে সুদর্শন, হি ইজ স্মার্ট, সে সুদর্শন, তাহলে তার সম্পর্কে একটা ধারণা দিচ্ছে কি সে সুদর্শন, তাহলে এটা অ্যাডজেটিভ। আবার ধরো শি ইজ বিউটিফুল, সে একটা প্রোনাউন, অর্থাৎ কোনো একটা মেয়ের পরিবর্তে ব্যবহৃত হয়েছে কি সে। যদি আমরা এখানে লিখতাম সীমা, তাহলে সরাসরি কি হলো, নাউনকে মডিফাই করা হয়ে গেল তাই না। তাহলে এখানে সীমার পরিবর্তে আমরা সি লিখছি, অর্থাৎ প্রোনাউন, প্রোনাউনকে মডিফাই করছে এই ওয়ার্ডটা, শি ইজ বিউটিফুল, তার সম্পর্কে একটু অতিরিক্ত ধারণা দিচ্ছে সে সুন্দরী তাই না। তাহলে এখানে দেখো আবার ইট ইজ এ কিউট ক্যাট, এটা একটা মানে কিউট বিড়াল আর কি, বিড়ালকে কিউট বলছে, এখন বিড়াল সম্পর্কে একটা অতিরিক্ত বাড়তি একটা ধারণা দিচ্ছে কি বিড়াল তো একটা নাউন, তার পরিবর্তে একটা মানে তার সাথে একটা অতিরিক্ত ধারণা দিচ্ছে কি সে কিউট, তাহলে এটা কি একটা অ্যাডজেটিভ হয়ে গেল। আবার যদি আমরা লিখি I have
10 টাকা, আমার 10 টাকা আছে। তাহলে দেখো আমার সম্পর্কে আই হ্যাভ 10 টাকা, আমার সম্পর্কে একটা ধারণা দিচ্ছে যে আমার 10 টাকা আছে, একটা সংখ্যা বোঝাচ্ছে। তাহলে সংখ্যা বোঝালে সেটাও অ্যাজেটিভ। আবার দেখো হি ইজ এ রাসেল ইজ এ ব্যাড বয়। এখন দেখো এই বয় বা রাসেল, রাসেল সম্পর্কে একটা বাড়তি ধারণা দিচ্ছে কি একটা রাসেল একটা দোষ বোঝাতে, সে খারাপ ছেলে। তাহলে এটাও একটা অ্যাজেটিভ। সাধারণত আমরা পড়ছি, শুধু এইটুকুই মনে রাখবা যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে সেটাই অ্যাজেটিভ। আর আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে একবারে শেষেরটা হবে কি নাউন আর তার আগেরটা হবে অ্যাজেটিভ। তারপরে আমরা ভার্ব সম্পর্কে আলোচনা করতে পারি। ভার্ব বলতে সাধারণত কোনো কিছু করা, থাকা বা হওয়াকে বোঝায়। যদি আমরা এখানে 3টা উদাহরণ দিয়ে দেখাই, দেখো এখানে আই রিড এ বুক, এটা দ্বারা সাধারণত কোনো কিছু করাকে বোঝাচ্ছে, অর্থাৎ এটা কাজ করা বোঝাচ্ছে। আবার দেখো এখানে যদি দেখি আস আই হ্যাভ সাম মানি, তাহলে আছে বোঝাচ্ছে আমার কিছু টাকা আছে, এখানে আছে বোঝাচ্ছে, তাই না? থাকা আই হ্যাভ সাম মানি, আমার কি থাকা বোঝাচ্ছে আমার কিছু টাকা আছে। আবার এখানে যদি লিখি হি ইজ মাই ব্রাদার, সে হয় আমার ভাই, এখানে কোনো কিছু হওয়া বোঝাচ্ছে, তাই না? সাধারণত যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, থাকা বা হওয়া বোঝায় সেটাই সাধারণত ভাব। ভার্বকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, তার মধ্যে তোমার 2টা বিষয় মনে রাখলেই হবে। সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর হচ্ছে অক্সিলারি ভার্ব। সাধারণত প্রিন্সিপাল ভার্ব বলতে বোঝায় যে ভার্বের নিজস্ব একটা অর্থ আছে এবং বাক্যে স্বাধীনভাবেই নিজের কাজ সম্পাদন করে, সেটাই হচ্ছে অন্য কারোর হেল্প নিতে হয় না, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বও বলা হয়। যেমন ধরো আমরা লিখতে পারি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে দেখো সাবজেক্ট আই, আই সরাসরি গো অর্থাৎ সরাসরি কাজ করতেছে, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তাহলে এখানে গো দ্বারা কাজ করা বোঝাচ্ছে, তাই না? কোনো কিছু করা বোঝাচ্ছে। আর এটা হচ্ছে স্বাধীনভাবে, অর্থাৎ কোনো ভার্বের হেল্প নেয়নি, স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা এটাকে বলা হয় মেইন ভার্ব। আর অক্সিলারি ভার্ব বলতে সাধারণত বোঝায় যে ভার্বের নিজস্ব কোনো অর্থ নাই, টেন্স বা কাল অনুসারে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, সেটাই হচ্ছে অক্সিলারি ভার্ব বা প্রিন্সিপাল হেল্পিং ভার্ব। যেমন ধরো এখানে যদি লিখি হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। এখানে দেখো এই গোয়িং ভার্বটা, এই প্রিন্সিপাল ভার্বটাকে হেল্প করছে কি এইটা ইজ। যদি আমরা এটা মুছে দেই, দেখো হি গোয়িং টু স্কুল, এটাকে কোনো অর্থ আসতেছে? অর্থ আসতেছে না, কিন্তু এখানে কি সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল। বা এখানে যদি প্রিন্সিপাল ভার্বটা মুছে দেই হি ইজ টু স্কুল, এটার কোনো অর্থই আসতেছে না। তাহলে কি প্রিন্সিপাল ভার্বকে যেই ভার্ব সাহায্য করবে, যাদের নির্দিষ্ট কোনো অর্থ নাই কিন্তু প্রিন্সিপাল ভার্বকে টেন্স বা কাল অনুসারে সাহায্য করে, সেগুলাই হচ্ছে অক্সিলারি ভার্ব। সাধারণত অক্সিলারি ভার্বের মধ্যে তোমার থাকে হচ্ছে বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড। সাধারণত অক্সিলারি ভার্ব বলতে বেশ কয়েকটা অক্সিলারি ভার্ব আছে, তার মধ্যে আমি দেখো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপরে তোমার কি বলে হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপর এম বিং, ইজ বিং, আর বিং, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, এরকম বেশ কয়েকটা অক্সিলারি ভার্ব আছে। যাই হোক তোমরা বই খুললে এগুলো বুঝতে পারবা। সাধারণত
যে ওয়ার্ড নাউন এবং প্রোনাউন ব্যতীত অন্য আর যে কোনো পার্টস অফ স্পিচ আছে সেগুলোকে মডিফাই করবে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। এটুকু মনে রাখলেই হবে। সাধারণত নাউন আর প্রোনাউনকে শুধু মডিফাই করবে না, অন্যান্য সব পার্টস অফ স্পিচকে মডিফাই করবে, এমনকি একটা বাক্যকেও মডিফাই করতে পারে। যেমন ধরো তোমার অ্যাডজেক্টিভকে মডিফাই করা দেখি, যদি আমরা লিখি হি ইজ ভেরি স্মার্ট। এখন দেখো আমরা যদি এই স্মার্টটাকে মুছে দেই, হি ইজ স্মার্ট, এটা কি হি প্রোনাউন সম্পর্কে একটা অতিরিক্ত ধারণা দিচ্ছে, তাহলে কি এটা একটা অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভকে মডিফাই করবো দ্বারা ভেরি দ্বারা, যেমন লিখলাম হি ইজ ভেরি স্মার্ট, সে খুব সুদর্শন। তাহলে এখন ভেরি অর্থাৎ অ্যাডজেক্টিভকে খুব সুদর্শন, সুদর্শনকে খুব সুদর্শন অর্থাৎ অ্যাডজেক্টিভকে মডিফাই করে দিল, তাহলে এটা কি এখন অ্যাডভার্ব হয়ে গেল। আবার তোমার দেখো ভার্বকে মডিফাই করে কিভাবে, হি ওয়ালকস স্লোলি। এখন দেখো যদি আমরা লিখি হি ওয়ালকস, সে হাঁটে, এটুকু লিখলেই ক্লোজ করে দাম, হি ওয়ালকস, সে হাঁটে। এখন কেমন করে হাঁটে যদি লিখি হি ওয়ালকস স্লোলি, অর্থাৎ হাঁটে আস্তে হাঁটে, এখানে হাঁটাকে মডিফাই করতেছে কে স্লোলি, তাহলে এখানে ভার্বকে মডিফাই করে দিল। ভার্বকে মডিফাই করে দিল কি অ্যাডজেক্টিভ। তাহলে সাধারণত অ্যাডজেক্টিভকে আমরা কোথায়, কেমন, কিভাবে, কখন দ্বারা প্রশ্ন করলে যে শব্দের মাধ্যমে আমরা উত্তর পাবো সেটাই সাধারণত অ্যাডজেক্টিভ। যেমন ধরো আমরা হি আই গো হোম, এখন আমাকে ভার্ব দ্বারা প্রশ্ন করতে হবে কোথায় যাই, কারণ তোমার অ্যাডভার্ব শুধু নাউন আর প্রোনাউনকে মডিফাই করে না, অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে। তাহলে এখন আছে কি আই, এর প্রোনাউন এক তো দরকার নেই এখন আমাদের, তাহলে এই অ্যাডজেক্টিভ বার করার জন্য আমাকে ভার্বের আশ্রয় নিতে হবে। কোথায় যাই, বাড়িতে যাই, তাহলে এখানে বাড়ি হচ্ছে হোম হচ্ছে অ্যাডভার্ব। আবার যদি আমরা লিখি he woke up at, আচ্ছা আমরা লিখলাম হি উইল কাম টুমোরো, সহজ ওয়ার্ডগুলো লিখি, হি উইল কাম টুমোরো, হি উইল কাম টুমোরো। তাহলে এখানে দেখো কখন আসবে, আমরা তো প্রোনাউনটাকে ইউজ করব না, কখন আসবে টুমোরো, তাহলে এটা কি হয়ে গেল অ্যাডভার্ব হয়ে গেল। আবার পূর্বেই আমরা ওয়ার্ড দেখছি কেমন করে, সে হাঁটে কেমন করে স্লোলি, হি ওয়ালক স্লোলি, তাহলে কেমন করে প্রশ্ন করলে আমরা কি বললাম স্লোলি, তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্ব। অ্যাডভার্বের বেশ কয়েকটা প্রকারভেদ আছে, সাধারণত একসাথে পূর্বে অনেকগুলো বিষয় আলোচনা করছি, এগুলো বিষয়ে আলোচনা করতে গেলে তেমন কিছুই বুঝতে পারবে না, একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে। তার থেকে কি আছে আমরা আলাদা আলাদা প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন সাধারণত, প্রিপোজিশন বলতে ওই ওয়ার্ডগুলোকে বোঝায় যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের সাথে তার অন্যান্য ওয়ার্ডগুলোর সম্পর্ক বুঝিয়ে দেয়, সেটাই হচ্ছে প্রিপোজিশন। যেমন ধরো যদি আমরা উদাহরণ সহকারে দেই, তাহলে দেখো আমরা যদি বলি দ্য মার্কার ইজ অন মাই হ্যান্ড, দ্য মার্কার ইজ অন মাই হ্যান্ড, তাহলে আমরা এখানে লিখি দ্য মার্কার ইজ অন মাই হ্যান্ড, এখানে দেখো অনটা হচ্ছে প্রিপোজিশন, দ্য মার্কার ইজ অন মাই হ্যান্ড, মার্কারটি আমার হাতের উপরে আছে, অন মানে উপরে। তাহলে এখন দেখো এই অনটা দ্বারা মাই হ্যান্ড, হাত আর হচ্ছে মার্কার, দ্য মার্কার দুইটাই কিন্তু নাউন, এই দুইটার সাথে এই মার্কারটার একটা অবস্থান বুঝিয়ে দিচ্ছে কি অন, আমার হাতের উপরে আছে, দ্য মার্কার ইজ অন মাই হ্যান্ড, অর্থাৎ এই দুইটা পার্টস অফ এই দুই পার্টস অফ স্পিচ অর্থাৎ দুই নাউনকে অবস্থান বুঝিয়ে দিচ্ছে কি অন দ্বারা।
আবার আমরা যদি বলি দ্য মার্কার ইজ অন মাই হ্যান্ড, এটাও কিন্তু ভুল হবে না। সরি, দ্য মার্কার ইজ অ্যাবভ মাই হ্যান্ড, এর অর্থ হচ্ছে মার্কারটি আমার হাতের উপরে আছে, এটাও কিন্তু উপরে আছে, তাহলে এটাও উপরে আছে। তাহলে অ্যাবভ দ্বারা কি করতেছে, আমার হাতের আর মার্কারটার একটা অবস্থান বোঝাই দিচ্ছে, উপরে আছে। এখন দেখো অন মানে হচ্ছে তোমার অনের ব্যবহার হচ্ছে, অনটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রিপজিশন, অধিকাংশ ক্ষেত্রেই তোমাদের কাজে লাগবে। অন মানে হচ্ছে উপরে থাকা, যদি এই রকম কোনো কিছুর সাথে লেগে থাকে তাহলে সেটাতে অন হবে, আর যদি উপরেই থাকবে কিন্তু মাঝখানে একটা গ্যাপ থাকবে, লেগে থাকবে না, সেটা হচ্ছে অ্যাবভ। এখন বলতে হবে কি, দ্য মার্কার ইজ অ্যাবভ মাই হ্যান্ড। আর যদি আমরা বলি এখন ইন মানে মধ্যে, যদি আমরা বলি দ্য ইঙ্ক ইজ ইন দ্য মার্কার, মার্কারটাও নাউন, ইনটাও নাউন, কিন্তু কোথায় আছে অবস্থান বুঝিয়ে দিচ্ছে কি, ভেতরে। তাহলে দ্য মার্কার ইজ ইন মাই, দ্য ইঙ্ক ইজ ইন দ্য মার্কার, অর্থাৎ কালি মার্কারের ভেতরে আছে, অবস্থান বুঝিয়ে দিচ্ছে। প্রিপজিশনের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তোমার অন্য কোনো যে ওয়ার্ডগুলো আছে তার একটা মানে অবস্থানটা বুঝিয়ে দেওয়া। তারপরে আমরা চলে যাচ্ছি কি, কনজাংশন। কনজাংশনের বাংলা অর্থ হচ্ছে সংযোজক অব্যয়, অর্থাৎ যে পার্টস অফ স্পিচ একই প্রজাতির বা একই প্রকারের দুইটা পার্টস অফ স্পিচকে সংযুক্ত করবে বা দুইটা বাক্যকে সংযুক্ত করবে, সেটাই হচ্ছে কনজাংশন। দেখো আমরা একটা উদাহরণের সাহায্যে যদি দেখি, তাহলে যদি আমরা লিখি রহিম অ্যান্ড করিম, এটাও নাউন এটাও নাউন, এই দুইটাকে সংযুক্ত করছে কি অ্যান্ড, তাহলে এটা হচ্ছে কনজাংশন। যেহেতু আমরা বলছি কনজাংশন মানে হচ্ছে সংযোজক অব্যয়। আবার যদি লিখি ওয়েট অ্যান্ড ওয়াচ, এটাও একটা ভার্ব এটাও একটা ভার্ব। ওয়েট মানে অপেক্ষা করা, ভার্ব বোঝায়। ওয়াচ মানে দেখা, এটাও একটা কাজ বোঝায়, মানে দুইটাই ভার্ব, ভার্বকে সংযুক্ত করছে কি অ্যান্ড, অর্থাৎ দুইটা একই পার্টস অফ স্পিচকে সংযুক্ত করবে যেটা, সেটা হচ্ছে কনজাংশন। আবার দেখো সেন্টেন্স, যদি আমরা সেন্টেন্স আকারে লিখি তাহলে দেখবা, যদি আমি লিখি আই ওয়ান্ট টু বি এ টিচার অ্যান্ড মাই সিস্টার ওয়ান্টস টু বি এ ডক্টর, আমি একজন শিক্ষক হতে চাই আর আমার বোন একজন ডাক্তার হতে চাই, তাহলে আই ওয়ান্টস টু বি এ টিচার এটা একটা বাক্য, অ্যান্ড মাই সিস্টার ওয়ান্টস টু বি এ ডক্টর এটাও একটা বাক্য, আর এই দুইটাকে সংযুক্ত করছে কি অ্যান্ড, এটা হচ্ছে কনজাংশন। এরকম আরও সাধারণত অ্যান্ড, বাট, সো দ্যাট, নট অনলি বাট অলসো, এগুলো তোমার কনজাংশন। তারপরে তাহলে আমরা কনজাংশনের কাজ দেখলাম কি দুইটা, একটা কি একই প্রকারের দুইটা পার্টস অফ স্পিচকে সংযুক্ত করবে আর দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করবে। তারপর আমরা চলে যাচ্ছি ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা হচ্ছে সব থেকে সহজ, এর জন্য তোমাদেরকে শুধু একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এক্সক্লামেশন মার্ক। এই মার্কটা সাধারণত ওয়াও, একটা সাডেন ফিলিং, অর্থাৎ একটা আকস্মিক আবেগ প্রকাশ করে হচ্ছে ইন্টারজেকশন। সেটা হতে পারে দুঃখ, সেটা হতে পারে শোক, সেটা হতে পারে বিলাপ, সেটা হতে পারে একটা বিস্ময়। যেমন ধরো যদি লিখি ওয়াও দ্য বার্ড ইজ সো নাইস, এখানে ওয়াও এই চিহ্নটা ফলো করলে আমরা ইন্টারজেকশন শনাক্ত করতে পারবো, এটা হচ্ছে ইন্টারজেকশন। যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে অনেক কিছুই বললাম, আশা করি তোমরা উপকৃত হয়েছ। তোমরা বাসাতে বেশি করে অনুশীলন করো, তাছাড়া ভালো বুঝবে না বা পারবেও না। ইংরেজিতে একটা কথা আছে, দ্য মোর ইউ প্র্যাকটিস অ্যান্ড দ্য বেটার ইউ উইল গেট, যতই চর্চা করবে ততই জানতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।